হাই! আমি তনুশ্রী ম্যাম। আবার এসে গেছি তোমাদের সাথে ছবি আঁকতে। চলো আবার আমরা ছবি আঁকতে বসি। আজকে আমরা সিনারি করব, ঠিক আছে? চলো আমরা সিনারি আঁকতে বসি, হ্যাঁ? চলো কাগজপত্র নাও, চলো। চলো আর্টের ক্লাস শুরু করা যাক। আমি একটা মোটামুটি তোমাদের করার জন্য একটা লেআউট করে রেখেছি। আমি এটা ড্রয়িংটা একটু ভালো করে দেখাচ্ছি। সবার আগে যেটা তোমাদের করতে হয়, যখন কোনো ছবি আঁকবে প্লটের, সবার আগে ভাববে যে সিনারিটা আমি কোথাকার আঁকছি, গ্রামের না শহরের, নাম্বার 1। নাম্বার 2, যদি গ্রামে রেখে থাকি কোথাকার গ্রাম, রাজস্থানের গ্রাম না বেঙ্গলের গ্রাম না আসামের গ্রাম, সেটা। নাম্বার 3, সেটা সকালের না দুপুরের না রাত্রের। এই কয়েকটা জিনিস তোমাকে দেখতে হবে। দেখলে এই কয়েকটা জিনিস মাথায় রাখলে তোমার কম্পোজিশনটা ঠিক হবে। আমি আমাদের বেঙ্গলের একটা আঁকছি, বেঙ্গলের গ্রাম। আঁকার আগে একটা মনে রাখবে, প্রত্যেকটা ছবির একটা হরাইজন লাইন থাকে। এই হরাইজন লাইনটা হচ্ছে যেটা মানে জমিন আর আসমানের কানেক্টর পয়েন্ট, মানে এখানে ভিউ পয়েন্ট যেখানে থাকে, কানেকশন হয়, জমিন আর আসমানের কানেকশন। এবার যে কোনো ছবি তুমি, আমি মার্কেটে অনেক ছবি দেখি যেগুলো বড্ড বেশি মানে এই ডিভিশনটা মানে থাকে না ঠিকভাবে। আমি এখানে একটা কথা বলি, ডিভিশনটা যখন করবে তুমি আগে ডিসাইড করে নেবে কোন জায়গাটা বেশি দেখাবে, ল্যান্ডটা বেশি দেখাবে না আসমানটা বেশি দেখাবে। এটা তুমি মাথায় রাখবে, কারণ দুটো সমান সমান হতে পারে না, যে কোনো একটাকে হাইলাইট করতে হবে। হিরো আর ভিলেন বা সাইড রোল সব সমান সমান হতে পারে না। হিরোকে বেশি দিতে হবে, সাইড রোলদের কম দিতে হবে। তো তোমাকে ডিসাইড করতে হবে হিরো এখানে কে, ফোরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড যদি হিরো হয় তাকে বেশি জায়গা দিতে হবে, ফোরগ্রাউন্ড যদি হিরো হয় তাকে বেশি জায়গা দিতে হবে। এবার এই যে কম্পোজিশনটা হবে, এই কম্পোজিশনের কয়েকটা পার্ট আছে। ফার্স্ট পার্ট হরাইজন লাইন। আমি ধরে নিলাম আমি এই জায়গাটা বেশি দেখাবো, তাহলে আমি হরাইজন লাইনটা মোটামুটি এখানে ডিভাইড করলাম, এখানে ডিভাইড করলাম, যাতে আকাশটা অল্প থাকে, আমার সাবজেক্ট এখানে থাকবে। এবং সাবজেক্ট কিন্তু ওভারল্যাপিং করবে হরাইজন লাইনকে সবসময়। এখান থেকে যদি আমি পুরো ডিভাইড করে দিই, সাবজেক্ট এটার উপরে যেতে হবে, একে এই দুটোকে কানেকশন করতে হবে, ঠিক আছে? এইগুলো নাম্বার 1। এখানে অনেকগুলো ম্যাটার থাকে ল্যান্ডস্কেপ করার সময়। এবার এটা সাবজেক্ট আমি ধরে নিলাম। এবার আমি বেঙ্গলের ঘর আঁকছি। বেঙ্গলে যেন চালার ঘর হয়, রেনি সিজনটা বেশি থাকে বলে, এখানে বর্ষা বেশি থাকে বলে ঘরের প্যাটার্নটা তাই হয়। যখন তুমি ঘর আঁকছো, এই ঘরটা আঁকছো, তার চালের ঢালটা অনেক বেশি থাকে। চালের এই যে চাল, এতটা চাল আসছে আর এতটা আসছে ঘরের পোর্শন, নিচে অবশ্যই বেস থাকতে হবে। এই যে বেসটা, প্ল্যাটফর্মটা, এটা যেন অবশ্যই থাকে। এই প্ল্যাটফর্মটা না হলে কিন্তু হবে না, কারণ এখানে রেইনি সিজন, এর জন্য জল জমে, যার জন্য এই জায়গাটা অনেক উঁচু থাকে, এই প্ল্যাটফর্মটা অনেক উঁচু থাকে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। এবার এটা আঁকতে গিয়ে আমি একটা জিনিস বলি, যখনই তুমি ঘর আঁকছো, হয় স্ট্রেট, যদি স্ট্রেট আঁকো তাহলে এটা 3D হচ্ছে না, কিন্তু এটাকেই যদি তুমি এইভাবে একে এইভাবে করে দিচ্ছ, তখন এটা 3D হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাটা বড়, এই লাইনটা বড়, এই লাইনটা ছোট, পার্সপেক্টিভ এসে যাচ্ছে। তো যখন এটা পার্সপেক্টিভে আসবে, এটাও পার্সপেক্টিভে আসবে, এটাও পার্সপেক্টিভে আসবে, এই বেসটাও পার্সপেক্টিভে আসবে। আরেকটা জিনিস মনে রাখবে, চাল,
চালটা সবসময় ঘরের থেকে বেশি থাকবে যাতে বৃষ্টির জলটা বাইরে পড়ে। চালটা কতটা বড় থাকবে, এই যে প্ল্যাটফর্মের বাইরে থাকবে, যাতে বৃষ্টির জলটা এখানে এসে পড়ে, নিশ্চয়ই প্ল্যাটফর্মের মধ্যে পড়বে না। ওই হিসেবে মানে এতটা মানে এখানে এসে পড়বে, এতটা মানে এখানে এসে পড়বে, কখনোই ওইটার মধ্যে পড়বে না। ওই ডিস্টেন্সটা কিন্তু মাথায় রাখবে। ওই যা খুশি এঁকে দিলাম, এই ছোট ছোট জিনিসগুলো অনেকেই শেখায়ও না, স্টাডিও করে না। এই জিনিসগুলো খুব দরকার, এই ছোট ছোট। এই লাইনটা এরকম গেলে এই লাইনটাও এরকম যাবে, এই লাইনটাও এরকম যাবে, এই লাইনটা এই গেলে এই লাইনটা হয়ে যাবে, এগুলো সব সিমিলার। এবার এই লাইনটা এরকম গেছে মানে এই লাইনটাও এখান থেকেও লাইনটা এইভাবেই যাবে। এবার এখান থেকেও আমি একটা ঘর দিলাম, এর আবার একটু বারান্দার মতো আছে, দিলাম, বাঁশ দিলাম। এখানে ভেতরের ঘরের পার্টটা আছে, জানালা। এটা কিন্তু স্ট্রেট দেবে না, যেহেতু এটা পার্সপেক্টিভে যাচ্ছে, এখান থেকে এইভাবে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, এটা এটা বেঁকবে মানে এই জানালাটাও বেঁকবে, এই দরজাটাও বেঁকবে, সব বেঁকবে। কিন্তু ভার্টিক্যাল লাইন কিন্তু স্ট্রেট থাকবে, ভার্টিক্যাল লাইন কিন্তু বেঁকবে না, বাঁকা হবে না, শুধু হরাইজন লাইনটা বাঁকা হবে, এটা মনে রাখবে। এই আমার ঘরের চালা হয়ে গেল। এবার আমার যেহেতু ওভারল্যাপিং হয়ে গেছে, আমি এখান থেকে হরাইজন লাইনটা মুছে দিতে পারি, আমার দরকার নেই। আর সাবজেক্টের 3টে পার্ট থাকে, একদম ফ্রন্ট, মিডল, একদম ব্যাক, এই 3টে পার্ট থাকে ল্যান্ডস্কেপে। তো এবার ঘর আমাদের বেঙ্গলের ঘর মানে গ্রামের ঘর মানে এখানে ধরো এটা বাঁশের কঞ্চি বা বাঁশের সাপোর্ট এগুলো তো থাকে, এখানে এই বাঁশের সাপোর্টগুলো দিতে হবে, যে দেখা যায়। যেখানে যেখানে বাঁশের সাপোর্ট আছে সেখানে সেখানে লেয়ারগুলো দেখা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কি গাছ থাকে, ধরো কলা গাছ, এটা বাঙালিদের খুব কম্পালসারি, গ্রাম বাংলায় কলা গাছ থাকবেই, কলা গাছ থাকবেই, এটা মোটামুটি গ্রাম বাংলার। এটা মাঝখানেরটা এখনো খোলেনি পুরো। তুলসী মঞ্চটা একটু সাইডেই থাকে, একদম মিডিলে থাকে না, অনেকেই আঁকে উঠানের মাঝখানে থাকে না কখনো, কারণ ওরা ধান টান রোদে দেয়, উঠানের মাঝখানে থাকে না, একটু সাইডের দিকে থাকে। এই জায়গাগুলোতে অনেকেই আঁকাতে এই ছোট ছোট জিনিসগুলো একটু ভুল করে, দিয়ে দিলাম, ইচ্ছে হলো দিয়ে দিলাম তা না, আমাকে বুঝতে হবে যে সবাই কীভাবে অ্যাকচুয়ালি অরিজিনালি কীভাবে করা হয়, সেভাবেই তোমাকে করতে হবে। ইচ্ছে হলো দিয়ে দিলাম তা নয়। ধরো এখানে তুলসী গাছ আছে, এবার নদীর তীর, একটু উঁচু ঢাল নিচু থাকে। এবার এখানে একটা বেড়া আছে, গাছের ডাল দিয়ে ধরো বেড়া দিয়েছে। এবার এই কম্পোজিশনটাকে দূরে ধরো গাছ দেখা যাচ্ছে আবছা আবছা, কারণ যত দূরে যাবে তত আবছা হয়ে যাবে, এটাও এক ধরনের পার্সপেক্টিভ, ছোট হয়ে যাবে আর আবছা হয়ে যাবে। এবার এখানে আমি একটা নৌকা দিলাম, একটা মানুষ দিলাম। এটা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড, এটা হয়ে গেল মেন সাবজেক্ট। এবার এইটাকে ব্যালেন্স করার জন্য এগুলোর সাইজগুলো বা এটাকে ব্যালেন্স করার জন্য একটা লাইভ মানে যে কোনো একটা প্রাণী দিতে হয়, নাহলে ঠিক মজা আসে না। গৃহস্থ বাড়িতে সামনে
কিছু থাকবে না, শুধু তুলসী মঞ্চ আর একটা বউ কলসি নিয়ে যাচ্ছে, ওটা ঠিক মজা লাগে না। এখানে যদি আমি একটা ছাগল দিয়ে দিই, কানঝোলা, একটা মুরগি দিয়ে দিই, এগুলো স্টাডি করতে হবে পার্সপেক্টিভে, যে একটা মুরগি কীরকম থাকে, সে যখন নিচু হয়ে খায় তখন কীরকম হয়, আর যখন উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে তখন কীরকম হয়। এগুলো কিন্তু একটা একটা ইন্ডিভিজুয়াল এখানে স্টাডি করার আছে, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টাডি করে নিতে হবে, করে নিলে আঁকাটা অনেক বেশি ভালো হয়। এবার এদিকে একটা তুমি গাছ দিতেই পারো ব্যালেন্সের জন্য, এদিকে একটা তুমি গাছ দিয়ে দিলে, বেশি দরকার নেই, খুব ডিটেলে দরকার নেই। এখানে একটা বাঁশের খুঁটি দিয়ে দাও, এ কখনো গরু টরু আসে না, গরু বেঁধে রাখে, একটা দড়ি পড়ে আছে, গরু বেঁধে বাঁধা থাকে, আর গরুর এখানে খড়ের বোদাও দিয়ে দিতে পারো, খড়ের বোদা রয়েছে, তাহলে গরুটা আঁকলে না কিন্তু বোঝা যাবে এখানে গরু থাকে আর কি। তো এতটুকু তো দিতেই পারা যায়। এইভাবে ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। এটার কালারের অনেক কাজ আছে, আগে ড্রয়িংটা দেখিয়ে দিলাম। এটা ড্রয়িংটা এখানে আলোটা কোথা থেকে খেলবে সেটা দেখতে হবে, যে আলোটা কোথা থেকে খেললে ভালো হবে। আমরা যদি এই পয়েন্টটা থেকে আলো, কারণ এদিক থেকে ভিউটা আমি দিচ্ছি, এদিক থেকে যখন দিচ্ছি ক্যামেরাটা এদিক থেকে যাচ্ছে ওদিকে, এদিকটাতে যদি আমি সানটাকে ধরি, এদিক থেকে আলোটা পড়ছে, তাহলে কিন্তু ছবিটা ভালো হবে, তাই না? সাবজেক্টটা এদিক থেকে যাচ্ছে গিয়ে ওখানে শেষ হয়ে যাচ্ছে। আমি যদি এটা সিনেমার ক্যামেরা ধরি তাহলে এটা এভাবে গিয়ে শেষ হবে। এবার ড্রয়িং করা হয়ে গেল, এটাকে একটু ইরেজার মেরে নাও, ইরেজার মেরে দিলে এটা একটু লাইট হয়ে যাবে, তখন কালার করতে সুবিধা হবে, কালার করলে দেখতে ভালো দেখাবে, নাহলে পেন্সিল স্ট্রোকগুলো সব দেখা যাবে। একটু ইরেজার নিজের অ্যাকচুয়ালি এটা তো স্কেচ হচ্ছে না, এটা কালার হচ্ছে, যেহেতু কালার হচ্ছে এখানে পেন্সিলের ভূমিকা নেই, গ্রাফাইটের ভূমিকা নেই, শুধু আমরা করি কেন, নিজের সুবিধার জন্য, যে আমরা জানি রং দিলে ভুল হবে তখন আমরা করি। আর যখন আমাদের কনফিডেন্ট এসে যাবে, হ্যাঁ আমরা আমাদের ডাইরেক্ট রং দিয়ে করতে পারবো, আমাদের দরকার নেই পেন্সিল, তখন ডাইরেক্ট রং দিয়ে করবে, যে রংটা যেখানে ব্যবহার করবে সেখানে সেই রংটা দিয়ে ডাইরেক্ট কালার করা শুরু করে দেবে। একটা ইরেজার পাওয়া যায়, ইসে ইরেজার, এটা পুডিংয়ের মতো, ওই ইরেজারটা খুব ভালো, আমি পরে দেখাবো। ওটা একটু বড় স্টুডেন্টদের জন্য ভালো, ওটা দিয়ে পেস্ট করলে পরে এটাকে কালিটাকে পুরো তুলে নিয়ে চলে আসে, মানে পেন্সিলের দাগটাকে ঘষতে হয় না। ওটা একটু উপরে উঠলে ঠিক আছে, এই প্রাইমারি স্টুডেন্টদের জন্য না, আর একটু বড় হলে বড় স্টুডেন্টদের জন্য। অ্যামাজনে পাওয়া যায়, আমি পরে ওটা ইসের লিঙ্কটা দিয়ে দেবো যখন ওটা ক্লাস শুরু হবে। এখন কেনাটা বেকার, এখন এগুলো দিয়েই চলে যাবে। মোটামুটি ড্রয়িং কমপ্লিট। এবার আমরা কালার শুরু করব। তো সবার আগে আমরা স্কাই যত দূরে যাবে তত লাইট হয়ে যাবে, তার মানে আমরা ডার্ক সাইড থেকে শুরু করি।
আমরা ধরে নিচ্ছি ডার্ক সাইডটা এই সাইডটা, কারণ এদিকে লাইট থাকবে, এই সাইডটা ডার্ক হবে কম্পারেটিভলি। আমি এদিক থেকে ডার্ক চাপিয়ে আসছি। আমি কিন্তু কালো আউটলাইন দেব না এখানে, খেয়াল রাখবে, আমি কিন্তু আউটলাইন দেব না। আমরা নর্মাল লাইফে আউটলাইন পাই না, যেহেতু নর্মাল লাইফে আউটলাইন পাই না, আমি আউটলাইন করাবো না। ওই ব্ল্যাক দিয়ে আউটলাইন করলে দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু ওই আর ফাইন আর্টের চোখে সুন্দর হয় না, এমনি চোখে সুন্দর হয়। নর্মাল পিপলটা খুব সুন্দর দেখে, বাট ফাইন আর্টের নজরে ওটা একদমই সুন্দর না, সুন্দর পর্যায়ে পড়ে না। বাচ্চাদের জন্য ঠিক আছে, বড়দের জন্য এটা সুন্দরের মধ্যে ধরা হয় না, কারণ এটা ন্যাচারাল না। আমরা আমাদের নেচারে আমাদের হাতের পায়ের চারদিকে কালোটা পাই না, কিন্তু এটা খেয়াল রাখবে। পাই কি? আমরা কখনোই পাই না কালো আউটলাইন। স্কিনের যা কালার সেটাকেই লাইট বা ডিপ করে পাই। এবার একটু আস্তে 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 কিন্তু ব্লুটা কমিয়ে দেব, কারণ ওদিকে আমার ইয়েলো দরকার আছে, সান এসে যাচ্ছে, আমার ইয়েলো দরকার। এর জন্য আমরা এই জায়গার থেকে ব্লুটা কমিয়ে দিচ্ছি। উপর দিকে একটু দিয়ে দিই, আর দেব না। এবার এদিকে ইয়েলোটা চাপিয়ে দিই। ব্লুর সাথে কিন্তু মিক্সিং করব না, এমনভাবে দেব যাতে ব্লুর সাথে টাচ না হয়। এই জায়গায় হালকা করে দেব, তাহলে মিশে যাবে। আমি ডার্ক করে চাপাবো না তো, এই জায়গায় হালকা করে দিয়েছি ব্লুটা, ইয়েলোটাও হালকা করে দেবো, নাহলে তো বোঝা যাবে যে এই জায়গায় জয়েন্ট হয়েছে, তাই না? আমি অনেক কিছু শেখাবো এরপরে, দেখবে ওয়াটার কালার শেখাবো, অনেক 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 কিছু শেখাবো, অনেক কিছু শেখানোর আছে, শেষ নেই আঁকার। ওয়াটার কালারটা তো আমার ফেভারিট, কিন্তু ওয়াটার কালার শেখার আগে পেস্টেল কালারটা যদি তুমি ভালো রপ্ত করতে না পারো, ওয়াটার কালারে ডিফিকাল্টি আসে। কারণ ওয়াটার কালার এমন একটা কালার, এটা রেকটিফিকেশন করা যায় না। তার জন্য আগে কনফিডেন্টটা দরকার। কনফিডেন্টটা আসবে কখন? যখন তুমি শিওর থাকবে যে ইয়েস এটার এই কালার হবে, এতটা হবে, শিওর থাকবে। এবার সাদাটা দিয়ে না কি করব, দুটোকেই মিক্সিং করে দেবো। আগে হলুদটাকে মিক্সিং করে নিই, সাদাটাকে দিয়ে একটু মিশাবো এই সাইডে, তারপরে ব্লুটার মধ্যে একটু মিশাবো। আর একটু কম দিলে ভালো হতো ইয়েলো। যাই হোক, এবার বুশেস লাইট কালারটা মেরে নিই। যখন ড্রয়িং করব তখন সাবজেক্ট আগে করব, যখন কালারিং করব তখন উল্টোটা করব। এখানে আমাদের লাইনটা আছে,
ওদিকে তো গাছ পড়ে গেছে, আর দেখা যাবে না। এবার ব্লু দিচ্ছি কেন, এত দূরে তো, দূরে হলে সেটা গ্রিনটা একটু ব্লুইশ দেখায়, তার জন্য আমরা ব্লুটাকে ওটার মধ্যে মিক্সিং করলাম। অনেক দূরে তো, এটাও পার্সপেক্টিভেরই একটা পার্ট, যত দূরে থাকে। এবার ফ্রেন্ডশিপ লাইট কালার দিয়ে মিক্সিং ব্লেন্ডিং করতে হবে। এটাকেই আউটলাইন করে দিলে আরও বেশি মনে হবে কি মজা, কিন্তু এটা কি হয়, আউটলাইনটা না দিলে তোমার অয়েল পেন্টিং লুকটা আসে, অনেক বেশি স্ট্যান্ডার্ড বেড়ে যায়। এবার হচ্ছে নদী, এই সাইডটা ডার্ক দিয়ে ওই সাইডটা লাইট রাখবো, কারণ ওটা সানের দিক তো। কারণ ইয়েলো আর গ্রিন মিক্সিং করার সময়, ইয়েলো আর ব্লু মিক্সিং করার সময় খুব সাবধানে থাকতে হয়, কারণ এই সেটটাতে আবার ইয়েলো পড়বে তো, খুব সাবধানে। এখানে একটু ইয়েলো পড়বে, ভায়োলেট কালার দিয়ে এটার শ্যাডোটা দেব একটু গাছে। এবার নৌকা উপরের দিকটা একটু লাইট কালার দেব, একটু জাস্ট লাইটের রিফ্লেকশনটাকে আনার জন্য জাস্ট একটু লাইট কালার দেব। তারপরে সেকেন্ড টোন আর একটু ডিপ হবে। স্ট্রোকগুলো খেয়াল রাখবে কিভাবে দিচ্ছি, যেভাবে আসছে উপর থেকে নিচে সেভাবেই দিয়ে যাব। এবার এটা ভেতর তো, এটা আরেকটু ডার্ক চাই, এটার ভেতরটা আরেকটু ডার্ক দিয়ে দিলাম। এবার ঠিক সেরকমই এটা উপরে আছে, লাইট পাচ্ছে, এই ভেতরের মধ্যে এই জায়গাটার নিচটাকে একটু ডার্ক করে দেব। আর জলে ভেজা থাকবে তো, জলে ভেজা থাকলে এটা খুব একটা লাইট হবে না। হ্যাঁ, কিন্তু একেবারে ডার্ক টোনের সাথে একেবারে লাইট টোন দিতে পারবো না, তার মাঝখানে এই টোনটা দিতেই হবে, মিডল টোনটা। কিন্তু ডার্ক টোনটাও আমি অনেকটা রাখবো, এই ডার্ক টোনটার রিফ্লেকশনটাও আমি আনবো উল্টো করে, ভেঙে। এবার এই মানুষটা আমাদের বাংলায় লুঙ্গি পরে ম্যাক্সিমাম, ধরো একটা লুঙ্গি পরে আছে, আর একটা লাল জামা দিই, তাহলে কন্ট্রাস্ট হবে। আর ব্ল্যাক কালার দিয়ে দিই, চুলের দিকটা ব্ল্যাক কালার, একদম পেস্টেল কালার দিয়ে কয়েকটা মিহি কাজ না খুব একটা বেশি করা যায় না, তো আমি চেষ্টা করবো এই লাঠিটা করা যায় কি না। হ্যাঁ, গেছে। অনেক সময় অসুবিধা হয় মিহি কাজ করতে গেলে, তখন আমরা পেন্সিলের ব্যবহার করি,
পেন্সিল বলতে এই ইসেগুলো, কালার পেন্সিলগুলো। হয়ে গেল নদীর পাড়। এরপর আসছি, ও এখানে একটু বাকি আছে না, তো এখানে গাছটা না করা পর্যন্ত ব্যাক সাইডে করা যাবে না, তো আগে গাছটা করে নিই না, ব্যাক সাইডে একটু করে নিই, হালকা টাচ দিয়ে নিই জলের, নাহলে গাছে তুলসী গাছে লেগে যাবে, বেশি দরকার নেই। ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব বেশি ডিটেলিং করতে যাবে না, খুব বেশি মাতামাতি করার দরকার নেই, হালকা ফুলকা ছেড়ে দেবে, কোথাও কোথাও সাদা থাকলে থাকবে, আমার ব্যাকগ্রাউন্ডটা বেশি ডিটেলিং করার দরকার নেই তো, কারণ ওটা তো আমার সাবজেক্ট না। ছোট ছোট পাতা, ছোট 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 টেক্সচার আনতে হবে, ছোট ছোট পাতা। এবার খড়ের রং কি হবে, খড়ের চালটা আগে করে নিতে হবে, আলোটাও দিক দিয়ে পড়ছে, তো ওই সাইডটাকে আগে আমাকে কালার করতে হবে, এই সাইডটাকে লাইট আগে ধরতে হবে। আমি যদি ইয়েলো কালার নেই, দুটো ইয়েলো আর বানছে না, আর ডার্ক ব্রাউন, এই তিনটে কালার সাফিসিয়েন্ট। এবার ধরে নিলাম এদিক থেকে আলোটা পড়ছে, এই জায়গায় খড়গুলো, আলোটা পড়ছে এদিকে খড়, যেহেতু উপর থেকে আলোটা পড়ছে, উপর থেকে লাইটটা ফেললাম, লাইট কালারটার জন্য উপরে থাকছে। তারপরে আসবে মিডিয়াম ইয়েলো ওকারটা, নিচের দিকটা একটু ডার্ক হবে, আর টেক্সচারও হবে, খড় খড় ব্যাপারটা আসতে হবে না, ফ্ল্যাট কালার হলে তো হবে না প্লেনভাবে, তো খড় খড় ব্যাপার টানার জন্য মাঝখানে সরু 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 একটু লাইন ঢুকিয়ে দেবো, হালকা হালকা করে, বেশি না, চুলের মতো সরু 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 সরু, কিন্তু এই জায়গাটাতে বেশি করে দেব, এই জায়গাটাতে বেশি করে দেব, কারণ এটা ওর সাইড আর ওটা ইয়েলোর সাইড, ইয়েলোর সাইডে অল্প অল্প ঢুকবে কিন্তু পুরো ঢুকবে না, আর এটা হচ্ছে ইয়েলো ওকার সাইড, এটা ওর টেরিটরি, ঠিক আছে, এটা ওর টেরিটরি, এই জায়গায় ইয়েলো ওকারটা বেশি থাকবে, ওই সাইডে যেহেতু লাইট ইয়েলোর টেরিটরি, এদিকে লাইট ইয়েলোর টেরিটরি, এদিকে লাইট ইয়েলোটা বেশি থাকবে, আর ওদিকে ডিপ ইয়েলো মানে ইয়েলো ওকারের টেরিটরি, ওর জন্য ওই জায়গাটাতে ইয়েলো ওকারটা বেশি থাকবে, ঠিক আছে। এই এই মিক্সিং হলো, আর এই সাইডটা তো ডিপই হবে, কারণ এটা আলোর বিপরীত দিক, এই দিকটা তো একটু ডিপ হবেই, এই সাইডটাও একটু ডিপ হবে, কারণ এই সাইডটাতেও আলো পড়বে না। যে কোনো কালার যখন করবে না, একটু চিন্তা ভাবনা করে করবে, কেন করছি কালারটা, কোন দিকে আলো আছে, কোন দিকে শ্যাডো আছে, কোন কালারের ডিপ কালার কি হয়। এখন তো 3টা ভাগে হচ্ছে, 5টা 7টা 8টা 10টা টোনও খেলি আমরা, অনেক সময় ওয়াটার কালারে হলে 10-12 টোনেও খেলে দিই, যত টোনে খেলা যায় খুব এনজয় করা যায়। পেস্টেলও বড় বড় সেট পাওয়া যায় পেস্টেলের, ফেভার ক্রিস্টালের, ওহ কি দারুণ ওঠে কাজ ওগুলোতে, দামও ওরকম অনেক দাম, ওগুলো অনেক কালার একসাথে থাকে, অনেক টোন,
একটা কালারের অনেক টোন। এবার হয়ে গেল চাল, মোটামুটি চালের কালার কমপ্লিট। এবার এখানে যে মাঝখানে মাঝখানে ধরো দাগগুলো থাকছে, বাঁশের সাপোর্টগুলো, ওটা আমরা ডার্ক করে করে দিচ্ছি। এখানে বাঁশের খুব ডিটেলিংয়ে দিতে যাবে না, ডিটেলিংয়ে মজা আসে না, হালকা হালকাতে যে মজাটা আসে একদম এই জায়গাটাতে একটু 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 দিয়ে যাই। এই জায়গাটাতে একটু ডার্ক দিয়ে যাই, একদম এইচটা হয়ে গেল। এবার এবার এখানে কালার কি হবে, এখানে গ্রে কালারও হতে পারে, এখানে মাটির রঙটাও আসতে পারে, মাটির রঙ ইয়েলো আকার সেটাও আসতে পারে। আমি ইয়েলো আকার দেবো না, ইয়েলো 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 অনেক বেশি ইয়েলো এসে যাচ্ছে। আমি যদি এটা গ্রে দিই তাতে অসুবিধা কী আছে, কোনো অসুবিধা নেই, গ্রেও দিতে পারি। লাইট গ্রে, ডিপ গ্রে, ব্ল্যাক, এই তিনটা কালার লাগবে। লাইট গ্রেটা খুব একটা দরকার নেই, ডিপ গ্রে আর ব্ল্যাক দিয়েই বাকিটুকু কাজ তুলে দেওয়া যায়। লাইট গ্রেটা আবার একটু হার্ড থাকে। আচ্ছা, আর সাদা, আমরা সাদা দিয়ে লাইট গ্রে বানিয়ে নেব। এবার আমাদের লাইট এদিক থেকে পড়ছে, তো এই জায়গাটা লাইট, ধরো এই জায়গাটা লাইট আছে, এই জায়গাটা লাইট আছে, তার মানে এই জায়গাটা একটু ব্ল্যাক দিতে হবে, কারণ এটা শ্যাডোটা পড়বে এই জায়গায়। আচ্ছা, এবার এটাও ঠিক মিডিল পোর্শনটা উঁচু, তো মিডিল পোর্শনটা উঁচু, তো এটাও মিডিল পোর্শনটায় এই জায়গাটাতে লাইট হবে। লাইটটাকে আমি আগে ধরছি, বাকি জায়গাগুলো একটু ডার্ক হবে কম্পারেটিভলি। কিন্তু এটা যেহেতু ডার্কটা বেশি, এটার থেকে এটা কিন্তু লাইট হবে, কারণ এটা উঁচুতে আছে। এবার আমরা করা শুরু করি, তাহলেই বুঝতে পারবো। এটা আমরা লেফট রাইটে করে চালাবো, কারণ এটা শুয়ে আছে না, ফ্লোরে শুয়ে আছে, মানে এটাকে লেফট রাইট করে শুয়ে দিতে হবে স্ট্রোকগুলো। আর যেগুলো দাঁড়িয়ে থাকবে সেগুলোর স্ট্রোকও দাঁড়ানো দিতে হবে। এটা দাঁড়িয়ে আছে, এর স্ট্রোকও দাঁড়ানো দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং করছি। এবার কিন্তু সাদা দিয়ে মিক্সিং করব, কারণ আমি এখানে আলোটাকে ধরবো, গ্রে দেব না। এই জায়গাটুকুতে, এই জায়গায় সাদা দিয়ে করব, ঠিক আছে। এই জায়গাটাও একটু ঘষবো, স্ল্যান্টিং করব, করে আমি সাদা দিয়ে ঘষবো। এবার এই জায়গায় কিন্তু আমি সাদাই থাকছে, হ্যাঁ, লাইট থাকছে কম্পারেটিভলি, এই জায়গাটা কম্পারেটিভলি লাইট থাকছে। এবার আবার যদি এই সেটটা দেখি, এই সেটটা অবভিয়াসলি এই জায়গাটা ডার্ক হবে বেশি, আমরা জানি। এই জায়গাটা আমরা ডার্কের থেকেই স্টার্ট করি, দেখা যাক কি হয়। ডার্কের থেকে এই লাইনটা এরকম এসছে বলে আমরা এইভাবেই স্ট্রোকটাকে টানছি। এই যে এই জায়গায় ব্ল্যাকটা থেকে গেছে, দেখেছো, ওইটা কিন্তু সাদা দিয়ে ঘষবে না, এটা একটু গ্রে মেরে দেবে, হালকা গ্রে মারবে, মেরে আবার একটু ব্ল্যাক টাচ করতে হবে, কারণ কালোটা যেন নষ্ট না হয়, মানে এদিক থেকে বেশি ডার্ক হতে হবে, তো ওদের মতো সমান সমান ডার্ক হলেও হবে না, তো এটার শ্যাডোটা পুরো ওখানে পড়ছে।
ডার্ক দিয়ে দিলাম। এবার গ্রে কালারটাকে একটু, এদিকের কালোটাকে একটু সফট করে দিই। পুরো ডাইরেক্ট কালো তো, ডাইরেক্ট কালোটা প্রচণ্ড হার্ড হয়ে যায় কালার, একটু সফট করে দিই। এবার এটাকেই আস্তে আস্তে, গরমের দিনে পেস্টেল কালার এত নরম হয়ে যায়, এখানে আমি সাদা খুব কম রাখবো, গ্রেই দিয়ে দেবো, সাদা দেবই না এখানে, কারণ এটা পুরো আলোর অপোজিট, দেবই না। উপরন্তু এইসব সাইডের থেকে সোর্স অফ লাইটটা আরও কমিয়ে দেব। এখানে লাইট আছে, আমি এখানে কিন্তু অতটা লাইট দেব না, এখানে কিন্তু অতটা লাইট দেব না। হালকা করে আলতো করে একটু মেরে দেব, যাতে এটা থেকে এটা ডার্ক হয়। এখানে কিন্তু অনেকগুলো পার্ট আছে, এটার থেকে এটার ডিফারেন্স বোঝা যেতে হবে, এটার থেকে এটার ডিফারেন্স বোঝা যেতে হবে। একসাথে তিনটাকে চারটাকে টাচ করছে, তো এই তিনটা থেকে যে এটা ডিফারেন্স, রং দিয়ে ডিফারেন্স হবে, লাইন দিয়ে না। আমি আউটলাইন করব না, রং দিয়ে ডিফারেন্সটা বুঝিয়ে দেবো। এবার এটার আলোটা এদিকে পড়ছে, তো অটোমেটিক্যালি এই জায়গাটাতে ভালো আলো দেবো আমরা। এই জায়গাটাতে সাদা আগেই দিয়ে নিচ্ছি, এই জায়গাটাতে সাদা পড়বে, এই জায়গাটাতেও সাদা পড়বে, আর গ্রে কালার এদিক থেকে আমরা গ্রে কালারটাকে মারব। আগেই ঢুকিয়ে দিলাম যাতে পেপার যখন কালারটাকে নিয়ে যাতে না নেয়, গ্রে কালারটা নিয়ে যাতে না নেয়, মানে ধরে নেবে তো, ফট করে ধরে নেবে। আগেই ওটা দিয়ে ফিল করে দিলাম, পেপারের ছোট ছোট ফুটোগুলোতে ফিল করে দিলাম প্রথমে। এবার গ্রে দেব, নাহলে তো বোঝা যাবে না, একদম ব্ল্যাঙ্ক মনে হবে। তার উপরে আবার সাদা মেরে দেব। এবার এই জায়গায় হোয়াইটটাকে মিক্সিং করলাম, এবার এই জায়গাটাতেও লাগবে, এই জায়গাটাতে একটু ডার্ক, কম্পারেটিভলি একটু ডার্ক দেব। একদম ফ্রন্টে অস্পষ্ট হয়, এর জন্য এটা ডার্ক হবে, ডার্কের থেকে লাইট যাবে। একদম ফ্রন্টে আছে তো, ফ্রন্টেরগুলো একটুখানি ইসে হয়, ডার্ক হয়। একদম ফ্রন্টে যেটা থাকে, যত কাছে থাকে তার রঙটা ডার্ক বেশি হয়। এবার বাইরের রং যখন হয়ে যাবে ওটা আরও উঠে আসবে। এবার যেই অন্য সব রং হয়ে যাবে না, এটা আরামসে উঠে আসবে। মোটামুটি এই পর্যন্ত এই ভিডিওটা রাখি, আমি সেকেন্ড পার্টে আবার পরের পার্টটুকু দেখিয়ে দেব। অনেক ছোট 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 কাজ আছে, ওটা আবার আরেকটা পার্টে কমপ্লিট করে দিচ্ছি।
ভিডিও করা স্টার্ট করলাম। ভিডিও করার মাঝখানে আমি এটা বলে দেই যে আমি এই যে পেন্টিংগুলো ইউজ করছি, এটা আমি 25টার যে কালার হয় ক্যামেল কোম্পানির, সেখান থেকে সেই কালার ইউজ করছি। ক্যামেলের রঙগুলো একটু সফট হয়, যার জন্য খুব ভালো হয়, ব্লেন্ডিংটা ভালো হয়, তাই আমি এই কালারটা ইউজ করি। ফেবার ক্যাস্টেলটা একটু চুপকু চুপকু হয়ে আছে, ওয়্যাক্সের পরিমাণটা বেশি থাকে, রঙের পরিমাণটা, পিগমেন্টটা কম থাকে। আর ক্যামেলেরটা পিগমেন্ট, এটা কোনো স্পন্সর্ড না বা কিচ্ছু না, আমি জাস্ট ব্লেন্ডিংটা ভালো হয় বলে আমি ক্যামেল কোম্পানিরটাই ইউজ করি। আর খুব দামি 50 প্যাকও ইউজ করি না, 25এই আমার হয়ে যায়। এবার আমরা মাঝখানের উঠোনটা করে নিই। হ্যাঁ, উঠোনটা এখান থেকে এই একটা জিনিস, এটা তো লেফট রাইটে করতে হবে কিন্তু। হ্যাঁ, এখান থেকে একটু গ্রিনও দেবো, কারণ ওদিকে জলাশয়টা আছে, ওদিকে একটু গ্রিন টাচও থাকবে, ওখানে হাঁটাহাঁটি কম পড়ে। আর যেখানে হাঁটাহাঁটি বেশি পড়ে সেই জায়গায় মাটি দেব, তো এই জায়গাটাতে আমি একটু গ্রিন টাচ করে নিই। এরপরে আমি একটা ল্যান্ডস্কেপ দেখাবো মনোতে করে। মনোতেও বেশ ভালো ওঠে কাজ। মনো মানে হচ্ছে যেখানে একটা কালার দিয়ে পুরো পেন্টিংটা করা যায়, যে কোনো একটা কালার দিয়ে পুরো পেন্টিং করা যায়, সেগুলোকে আমরা মনো বলি, মনোক্রোম আর কি। এবার এটার সাথে আমরা ইয়েলোটাকে মেশাবো। এখানে ব্লেন্ডিং করে দেবো, একটু জায়গায় ঘাসের সাথে মিক্সিংটা করে দেবো। আর লেফট রাইটে করছি, ভালো করে শুয়ে আছে তো। ফ্লোর মানে ফ্লোর, নদী, এগুলো তো গ্রাউন্ডে তো, তার জন্য তার স্ট্রোকও শুয়ে থাকবে, এটা মাথায় রাখবে। স্ট্রোক ঘুরবে না, জিনিস বেঁকলেও এই জায়গায় ছোট স্ট্রোক দেবো, কিন্তু এইভাবে টেনে দেবো না, এইভাবে নিচে নামাতে থাকবো। এবার গ্রে কালারটা দিয়ে তুলসী মঞ্চটা করে নিই। এখানে কালো ইউজ করতে হবে। এখানে আউটলাইনের একটু ব্যবহার করবো, যেহেতু ছোট জায়গা, ছোট ইসে, ওই আউটলাইনের যে কালোটা থাকবে সেটাই গ্রের সাথে মিশে যাবে, আর সেটাই ডিভিশন, ছোট তো
ছোট জায়গাতে আমি বড় হলে অসুবিধে ছিল না। আর পরে ঘষতে পারবো না বেশি, ওই রঙের সাথে সাথে যতটুকু চলে আসার চলে আসবে, আর অতটুকু দিয়েই তৈরি হয়ে যাবে, আলাদা করে আর কোনো টোন করার দরকার হয় না। এবার হচ্ছে বাঁশটা, এটার মধ্যেও তুমি একটু এই সাইড দিয়ে একটু ব্ল্যাক তোমাকে টাচ করতে হবেই, কারণ নালে স্ট্রোকগুলো ছোট জায়গাতে এখানে খুব একটা বেশি রং খেলার জায়গা নেই, লাইন ছোট ছোট জায়গাগুলোতে লাইন তোমাকে ইউজ করতেই হবে। ছোট জায়গায় বেশি কাজ করার জায়গা থাকে না, না? এবার হচ্ছে খড়। হ্যাঁ, ডিটেলিং অনেক বেশি করা যায় না তা না, আরও করা যায়। আগে এতটুকুই পুরা করে নাও, তারপরে আরও ডিটেলিং শিখিয়ে দেবো। অনেক ডিটেলিং করা যায়, সময়ও বেশি লাগে নো ডাউট, তার জন্য। এবার এখানে একটু রৌদ্র আলো ছায়া খেলানোর জন্য আমি একটু হলুদ ইউজ করতে পারি। হলুদ করলে একটু রৌদ্রের ব্যাপারটা আসবে বেশ সুন্দর। গ্যাপে গ্যাপে যেখানে যেখানে হালকা হালকা রয়েছে ওখানে আমি হলুদ ব্যবহার করতে পারি। এবার এটাকে যদি তোমার মনে হচ্ছে এটাকে আরো স্মুথ দরকার, এবার হচ্ছে যার যার নিজের উপর সে কি চায়, পেন্টিং নিজের উপর। এবার যদি মনে হয় যে না আমি আরেকটু স্মুথ করব রংটাকে, গ্রাউন্ডটা এরকম রাফ রাফ আছে, এটাকে আরেকটু স্মুথ করব, তাহলে আমি একটু হোয়াইট ইউজ করতে পারি, খারাপ লাগবে না, স্মুথ হয়ে যাবে। মানে অলরেডি দুটো কালার আসছে, তো দুটো কালার যখন এখানে আছে তো অলরেডি একটা টেক্সচার তো তার রয়েছেই। খুব জোরে ঘষবো না, একদম মিশিয়ে দেব না, একটু 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 রাফনেসটাও থাকবে। একেবারে রাফটা বন্ধ করে দিলে দেখতে ভালো লাগবে না, অল্প স্মুথ করে দিলাম। তাতে কি হচ্ছে, এটা মিশবে না, এটারও একটা সুবিধা আছে। এই দেখো,
এবার এখানে এই একটা একটা করে টেক্সচারগুলো একটু তুলতে হবে। তো টেক্সচারগুলো না তুললে তো বোঝা যাবে না এখানে যে খড় আছে। আর নিচের দিকে একটুখানি শ্যাডো ভাবটা রাখতে হবে। আউটলাইন দিলে এটা নো ডাউট আরো সুন্দর করে ফুটে উঠবে, কিন্তু তোমার পেন্টিংয়ের ক্যারেক্টারটা নষ্ট হয়ে যাবে। তখন এটা ওই মার্কেট চলতি পোস্টার যে ছবি ওরকম দেখাবে। এটা দাঁড়ানো, এটাকে আমি দাঁড়ানো স্ট্রেট কালার করছি, গাছের কালার। এবার যেহেতু এটা মোটা গাছ, তো আমার এটা আর খুব কাছেই আছে, তো এটা আমার কি হবে, এদিক থেকে তো লাইটটা পড়ছে ঠিক আছে, কিন্তু এটা আমি তো লাইটের ব্যাক সাইডে আছি না, তো এবার ডার্ক হয়ে যাবে। লাইটের ব্যাক সাইডে আছি আমি, তো এটা ডার্ক হবে অনেক বেশি। আর এই টেক্সচারগুলো থাকতে দেবে, এই যে রাফ 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 হবে ওটা থাকতে দেবে, কারণ গাছ তো অত স্মুথ হয় না। এমনি গাছ হলে আমি এই পর্যন্ত রং করেই ছেড়ে দিতাম, কিন্তু এটা লাইটের অপোজিটে যেহেতু আর খুব কাছে আছে, এটাকে আরেকটু ডার্ক করতে হবে। একটু স্ল্যান্টিং স্ল্যান্টিং যদি আমি করে দিই, শ্যাডোটা দেব, শ্যাডো দিচ্ছি। এবার হচ্ছে পাতা, কলা পাতা,